আপনারা জানেন যে মানে 2011 থেকে আজকে 2025 আমাদের বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারিত, সবচেয়ে বেশি নিপীড়িত, একের পর এক আস্তে আস্তে একদম পিকে এসে আমরা পৌঁছেছি যে সবচেয়ে বেশি পশ্চিম বাংলাতে আজকে মহিলাদের ওপর অত্যাচার হয়। রিসেন্টলি কাকদ্বীপের এক ঘটনার মানে একদম শিউরে ওঠার মতো ঘটনা, একজন লয়ের ছাত্রী তার দেহ রহস্যজনকভাবে শেখ মনোহর আলমের চেম্বারে পাওয়া যায় এবং তার 24 ঘন্টার মধ্যে শেখ মনোহর আলমকে পুলিশ আর খুঁজে পায় না, সে পলাতক। এবং এই হিন্দু যে আইনের ছাত্রী ছিলেন তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ অনেক চেষ্টা করেও তাকে মানে খুঁজে পায়নি। এবং এই মৃত্যুর নেপথ্যে অনেক কোশ্চেন মার্ক আছে, অনেক অস্বাভাবিক মানে পুরো জিনিসটার মধ্যে রয়েছে এবং পুলিশও এর মধ্যে প্রশ্নের মুখে রয়েছে। কিন্তু আমরা সকলে জানি যে ওপরের হাত ছাড়া পুলিশ কখনোই অ্যাক্টিভ হয় না, পুলিশ এইসব ব্যাপারে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে। আর এই যে মনোহর আলম, তাকে রিসেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই ছবি রিসেন্টলি মনোহর আলমের দেখা গেছে। সেই ছবিতে আপনি দেখতে পাবেন যে শেখ মনোহর আলম, যিনি পলাতক, তার চেম্বারে একজন হিন্দু মহিলার ঝুলন্ত মানে দেহ পাওয়া গেছে এবং পুলিশ কোনোভাবে কাজ করছে না, পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পশ্চিম বাংলায় যে কোনো লোক যদি টিএমসির সঙ্গে থাকে, সে মহিলাদেরকে খুন করুক, মহিলাদেরকে অত্যাচার করুক, মহিলাদেরকে রেপ করুক, ধর্ষণের মতো একটা নোংরা কাজ করুক, কিন্তু তৃণমূলে নাম লেখিয়ে কিন্তু তাকে আর কোনোদিন ধরা হবে না। এবং দিনের পর দিন এটা চলছে বলে আজকে মহিলাদের ওপর এত বেশি অত্যাচার বেড়ে গেছে। কারণ তারাও জানে যে আমরা যখন এই পার্টির সঙ্গে রয়েছি, আমরা যখন এই বড় বড় নেতাদের সঙ্গে রয়েছি, তা আমাদের সঙ্গে যখন ছবি রয়েছে, তো পুলিশ কেন, কারুর বাবার সাধ্য নেই তাদেরকে হাত দেওয়ার। এবং এরকম ঘটনা শুধু কাকদ্বীপ নয়, আপনারা কিছুদিন আগে দুর্গাপুরে দেখেছেন যে দুর্গাপুরে যে ছাত্রী, তাকে 4-5 জন মিলে তাকে গ্যাংরেপ হয়েছিল এবং সেখানে 4-5 জনই মুসলমান ছিলেন। এবং আপনি তার আগে আমরা কসবার ঘটনা দেখি, সেখানেও দেখব যে একজন লয়ের ছাত্রী, তিনিও মানে তাদের ইউনিয়ন রুমে সেখানেও তাকে বন্ধ করে রাখা হয়েছিল এবং তাকে অত্যাচার ধর্ষণ করা হয়েছিল। এবং আরজি করের ঘটনা আপনারা সবাই জানেন। কয়েক বছর আগে সন্দেশখালিটা শিউরে ওঠার মতন সারা দেশের মধ্যে মানে ছড়িয়ে পড়েছে যে শেখ শাহজাহান, তিনি ওই গ্রামের মহিলাদেরকে রাত্রিবেলা বাড়িতে ডাকতেন এবং ডেকে কিভাবে তাদের ওপর অত্যাচার চালাতেন এবং টর্চার করতেন। এবং সেই গ্রামের সন্দেশখালির মায়েদের আওয়াজ সবাই শুনেছে। এবং প্রত্যেকটা ঘটনায় দেখা গেছে যে মানে নারীদের কোনো নিরাপত্তা নেই। সবচেয়ে বড় কথা, মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আমাদের পশ্চিমবাংলায় মহিলাদের অবস্থা শোচনীয়। এক হাতে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যাচ্ছেন 500 টাকা থেকে 1000, 1000 থেকে 1200, 1200 থেকে 1500, আর অন্যদিকে মহিলাদের প্রতি অত্যাচার এই সরকারের আমলে, এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বেড়ে যাচ্ছে। এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে নেতা নেত্রীর সঙ্গে জড়িত এবং তাদের ছবিও দেখা যাচ্ছে। যেরকম ওই মনোজিৎ মিশ্রের ছবি, আমরা জানি যে আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমাদির সাথেও এই প্রভাবশালী নেত্রী এবং তার সঙ্গে এই মনোজিৎ মিশ্রের নাম এখানে উঠে এসেছে। কিন্তু দেখেছেন যে কিছুই হয়নি, জিজ্ঞাতিতার মানে বয়ানও দিয়েছেন সেখানে, কিন্তু তারপরেও দেখা গেছে সেই বয়ানটাকে তাকে তুলে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়েছে। আপনারা দুর্গাপুরের ঘটনা দেখেছেন যে বিভিন্নভাবে তার বাবাকে, তার সেই মানে বাবা মাকে পর্যন্ত মানে সেই জায়গায় তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে স্যারেন্ডার করানো হয়েছে। যে বাবা বিরোধ করতে রাস্তায় নেমেছিলেন, সেই বাবাকে এত ভয় দেখানো হয়েছে এবং তিনি আজকে এই রাজ্য থেকে মানে বেরিয়ে গেছেন, উড়িষ্যা চলে গেছেন। তো সব জায়গায় বোঝা যাচ্ছে যে মানে কাকদ্বীপ থেকে কামদুনি বলুন বা কসবা বলুন, বিভিন্ন জায়গায় মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তার দায় মুখ্যমন্ত্রীর। এবং মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। এবং আস্তে আস্তে মানে আমরা সবসময় আমাদের
মা দুর্গার ভূমি, আমরা দেবীর ভূমি বলি আমাদের এই পশ্চিমবাংলাকে, মা কালীর ভূমি বলি, কিন্তু সেই ঘরেই, সেই ভূমিতেই ঘরে ঘরে মা দুর্গা বা মা কালীর ওপরে কিন্তু এই অত্যাচার করা হচ্ছে। এবং আমরা আগামী দিনে 2024-এ আমাদের ইলেকশন, আমরা দেখেছি যে বিহারের মহিলারা কতটা আস্থা রাখতে পেরেছে আজকে এনডিএ সরকারের প্রতি, এবং বিহারে আবার দ্বিতীয়বারের জন্য মহিলারা সবচেয়ে বেশি ভোট দিয়ে আজকে এনডিএ সরকারকে নিয়ে এসছে। এবং সেভাবেই আজকে পশ্চিমবাংলাতেও সবচেয়ে বেশি সন্ত্রাস মহিলাদের ওপরে হয়, এবং এই মহিলারাই পারবে এই পশ্চিমবাংলার সরকারকে উপরে ফেলে দেওয়ার এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে আসার। উত্তম মধ্যম তাদের মহিলাদের ওপর এইভাবে অত্যাচার চলছে। বাংলাতে এক হাতে যেমন টাকা দেওয়া হয়, অন্য হাতে মহিলাদের ওপর উত্তম মধ্যম অত্যাচার করা হয়। একের পর এক আর জি করের ঘটনা, মানে সারা দেশ বলুন, দেশের বাইরে যারা আমরা বাঙালিরা রয়েছে তাদেরকে নাড়িয়ে দিয়েছে। আজকে দুর্গাপুরের ঘটনা বলুন, আজকে কসবার ঘটনা বলুন, আজকে কাকদ্বীপের ঘটনা বলুন, একের পর এক লাস্ট 15 বছর ধরি সেগুলো হচ্ছে। নীতিশ কুমার আজকে আমাদের বিহারে আজকে মহিলারা আগে এগোচ্ছে এবং সেখানে তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে তো একদিকে যেমন মহিলাদেরকে গলা টিপে ধরা হচ্ছে, শ্বাস বন্ধ করে দেওয়া হচ্ছে, দর্শন করে মেরে ফেলা হচ্ছে, সেটাও তো দেখতে হবে না? এটাই তো হচ্ছে বিহারের আর বাংলার তফাৎ। দেখুন, আমরা সবসময় বলি মহিলাদের স্বনির্ভর হওয়া প্রয়োজন আছে, প্রত্যেকটা সময় বলি মহিলারা, একজন মহিলা হয় বলি মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, কিন্তু মহিলাদের উপর যদি আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর অত্যাচার হয় এবং সেই অত্যাচারের যদি বিচার না হয়, তার জন্য তো একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েই যায়। সুখেন্দু শেখর রায়, তৃণমূলের সাংসদ, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী বলেছেন গঙ্গা বিহার হয়ে বাংলায় যায়, ঠিকই, তবে ফারাক্কা ব্যারেজ দিয়ে গঙ্গার বেশিরভাগ জল কেন্দ্র বাংলাদেশে পাঠায় জিহাদিদের কল্যাণে, বাকি গঙ্গার প্রবাহ ভাগীরথী ফিডার ক্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রিত করে পশ্চিমবঙ্গে পাঠায়। ওই ক্যানেলের জলেই বিজেপি এবারও ডুববে। দেখুন, মানে কালকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাই আস্তে আস্তে সত্যি হতে চলেছে। গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে, উত্তরাখণ্ডের পর উত্তরপ্রদেশের পর বিহার, এবং আপনারা জানেন উত্তরাখণ্ডে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, এবং উত্তরপ্রদেশের পর বিহার থেকে আজকে সেই বাংলায় এই আমাদের বিজয়ের এই আমাদের গঙ্গার সেই বিজয়ের জল আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে, এবং বিহারের পর সেটা বাংলাতেই ঢুকছে, এবং বাংলাতেও আমাদের পরের বার আমরা আশাবাদী, এবং আমরা পরের বার নিশ্চয়ই জানি যে আমাদের বাংলাতেও কিন্তু এই এত তৃণমূলের অ্যান্টি ইনকামপেন্সি 15 বছরের তৈরি হয়েছে, মানুষ এত বীতশ্রদ্ধ হয়ে গেছে, মানুষ রাস্তায় নেমে গেছে, মানুষ বিকল্প খুঁজছে, এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষের কাছে কোনো বিকল্প নেই। এবং আমরা সবাই বিহারের এই বিজয়ের উৎসবের পর আমরা সবাই অপেক্ষা করে আছি সেই দিনক্ষণের জন্য যেদিন বাংলাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। ওটিপি চাইছে, ওটিপি দিতে হচ্ছে। বারাসাতের লোকজন তারা অভিযোগ করছেন যে এর মাধ্যমে তথ্য চুরি করা হচ্ছে পক্ষান্তরে, এবং ইতিমধ্যে তারা পুলিশকে জানিয়েছে, অভিযোগ দিয়েছে, পুলিশের মধ্যে আটক করেছে। দেখুন, যেটা মানে নির্বাচন কমিশন বাদে অন্য কেউ করছে এটা, হ্যাঁ, নির্বাচন কমিশন বাদে এরকম দিল্লি থেকে আসছে, অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে। নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। যারা এখানে এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না, এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে, এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। এসআইআরের পর প্রথম বিহারে নির্বাচন হলো, এবং যেখানে ধুয়ে মুছে বিরোধীরা সাফ এনডিএ জোটের এই ফলাফল। বাংলায় আপনারা কি এসআইআরকে সামনে রেখে কোনোভাবে বাজিমাত করতে পারবেন? মানে আপনারা লাভবান হবেন এসআইআরের পর? দেখুন, বাংলায় যে ফেক ভোটার্সরা রয়েছে, আজকে 34 লক্ষ কাছাকাছি ডেড ভোটার্স, মানে তারা বাদ গেছে। তাহলে ভেবে দেখুন, এই ভোটগুলো কারা দিত? এই ভোটগুলো তো কেউ দিত, এই ভোটগুলো তো কেউ ছাপ্পা মারতে আসতো, সেই লোকগুলোর অস্তিত্বই নেই। শিফটেড ভোটার্স যারা রয়েছে, তারা এক জায়গায় 2বার 3বার করে সেই জায়গায় নাম আছে, সেগুলোও ছেঁকে বার করা হচ্ছে।
সুতরাং আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূলের ভোটের পার্থক্য 43 লক্ষের কাছাকাছি। এবং আমরা জানি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে, কিন্তু কোনো কোনো জায়গায় যখন আমরা কাউন্টিংয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভোট সেগুলো চলে আসছে, এবং সেখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল এবার ভয় পেয়ে গেছে এসআইআর নিয়ে। এসআইআর হলে আসল সত্যটা বেরিয়ে আসবে, পুরো ছেঁকে বেরিয়ে আসবে আসল ভোটার্সগুলো, এবং সেখানে তৃণমূলের এই বৈতরণী পার হতে অসুবিধা হবে। এসআইআর এর পর দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি যারা তারা পালিয়ে যাচ্ছেন। আজকেও হলদিবাড়িতে একজন বাংলাদেশি ধরা পড়েছেন। আর এটা কতটা মানে রাজ্য সুরক্ষিত হচ্ছে বা আপনাদের রাজনৈতিকভাবে কতটা লাভবান হচ্ছে? দেখুন, আমরা তো দেখছি অনেক জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যারা বুঝতে পারছে যে আর এইখানে থাকা যাবে না, ভারতবর্ষটাকে তারা একটা মানে ডাস্টবিন ভেবে নিয়েছিল, সেফেস্ট প্লেস ভেবে নিয়েছিল, যে কোনো জায়গায় আমরা কোনো জায়গায় আমরা থাকতে পারবো না, কিন্তু ভারতবর্ষে আমরা আসতে পারবো। বিশেষ করে বাংলাদেশি যারা রোহিঙ্গারা রয়েছেন তাদের কথা বলছি, এবং তারাই ভয় পাচ্ছে। এবং সেখানে মানে দ্বিমত নেই যে আজকে বিশেষ করে যারা ওখানকার সংখ্যালঘুরা রয়েছেন, তারা আজকে যারা উদ্বাস্তু হিন্দুরা যারা এখানে আসছেন, তাদেরকে নিশ্চিন্তভাবে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে, এবং তারা যেন কোনোভাবে ভয় না পায়, তারা যেন এই প্যানিক না করে এখান থেকে যাওয়ার চেষ্টা করে। বিহারে দেখা গেল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। এই রাজ্যে সিপিএম কংগ্রেসের সঙ্গে কতগুলো নির্বাচনে যোগ করেছে, তৃণমূলের সঙ্গে গত কিছু নির্বাচনে হয়েছে। কংগ্রেসের সঙ্গে হয়তো কেউ জোটে যাবে না, তৃণমূল বা সিপিএম।